10 বছর আগে যখন ব্রিটিশ আইলসে প্রথম আমার পা পড়েছিল, তখন আমি অনেকটাই ছোট ছিলাম। সুতরাং আমি এখানকার পুরোটা সৌন্দর্য নিয়ে নিতে পারিনি আমার মগজে। কিছুটা পেরেছি, কিছুটা পারিনি, এবং সেই সঙ্গে বেশ কিছু জিনিস বাদও পড়ে গিয়েছিল সময়াভাবে। কাজে এই দুটি অভাব পূর্ণ করার জন্য যখন আমরা দ্বিতীয়বার ব্রিটেনে এসে উপস্থিত হলাম, হিথ্রো এয়ারপোর্টে নামার সময় তখন খুবই রোমাঞ্চ হচ্ছিল বইকি। হিথ্রো পৌঁছে টিউবে করে আমরা আন্ডারগ্রাউন্ডে চলতে শুরু করলাম আমাদের বাসভবনের দিকে। শীঘ্রই আমরা উপস্থিত হলাম ওয়ারেন স্ট্রিট স্টেশনে। সেখানে আমরা নামলাম, বেরোলাম, এবং কয়েকটি দোতলা বাস দেখতে দেখতে সেদিনের মতো আমাদের ডেরা ইন্ডিয়ান ওয়াইএমসিএতে এসে স্থির হলাম। পরের দিন আমাদের ভালো করে লন্ডন দেখা শুরু হলো। প্রথমে আমরা চলে গেলাম লন্ডন সায়েন্স মিউজিয়াম। এইটা আমরা আগেরবার দেখিনি। বিরাট বাড়ি, তার সামনে প্যালেস্টিনের হয়ে একটি আন্দোলন পর্যন্ত চলছে। সায়েন্স মিউজিয়াম জিনিসটা খুব অবাক করা, কারণ এখানে আমরা প্রচুর যানবাহন দেখতে পাই। এছাড়াও দেখতে পাই প্রথম যুগের স্টিম চালিত কলকারখানার রেপ্লিকা। দেখতে পাই রিচার্ড ট্রেভিথিক, যিনি প্রথম রেলওয়ে ইঞ্জিন বানিয়েছিলেন, তার তৈরি দ্বিতীয় স্টিম লোকোমোটিভ ক্যাচ মি হু ক্যান, তার রেপ্লিকা। রয়েছে অরিজিনাল পাফিং বিলি, যাকে এখন পৃথিবীর প্রাচীনতম ইঞ্জিন মনে করা হয়, যাকে এখনো দেখতে পাওয়া যায়। এছাড়াও এখানে যে কত গাড়ি ঘোড়া রয়েছে, এমনকি মহাকাশযানের আসল জিনিস পর্যন্ত রয়েছে। এছাড়াও এর ওপরের তলায় মানুষের শরীর এবং যে কি বিচিত্র ঘড়ির কালেকশন দেখলাম, তা সত্যি অবাক করে। এইটা হচ্ছে ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম, লন্ডনের জীবতত্ত্বের ওপরে সবচেয়ে বড় জাদুঘর। বাড়িটাই এত সুন্দর যে সেটার দিকেই তাকিয়ে থাকতে ইচ্ছে করে। কিন্তু ভেতরে আমরা দেখলাম নানা ডাইনোসরের কঙ্কাল, তার মধ্যে একটা দেখাচ্ছি, স্টেগোসোরাস। দেখলাম বিখ্যাত ডোডো পাখি, দেখলাম গ্রাউন্ড স্লথ, বিরাট জায়ান্ট গ্রাউন্ড স্লথের কঙ্কাল, ইকথিওসোরাস,
প্লেসিওসরাসের মতো জলের সরীসৃপদের, তিমির কঙ্কাল ইত্যাদি। আগে এখানে আরো অনেক পুরনো দিনের ডাইনোসরের কঙ্কাল দেখেছিলাম, এবার বরঞ্চ সেটা একটু কম দেখলাম। এবার চলে এলাম ভিক্টোরিয়ান অ্যালবার্ট মিউজিয়াম। এখানে মধ্যযুগের নানা রকম জিনিস দেখা হলো। দেখা হলো ভারতের নানা রকম জিনিস। জাপানি জিনিস, বিলিতি অসংখ্য ছবি, কনস্টেবল, টার্নার, মিলে প্রভৃতি অনেক শিল্পীর ছবি আমরা এখানে দেখলাম। ভিক্টোরিয়ান অ্যালবার্ট সত্যি লন্ডনের বেস্ট মিউজিয়ামগুলোর মধ্যে একটা, এবং এত কিছুর সমন্বয় এখানে দেখা গেছে তা সত্যি অভাবনীয়। তারপর আর কি, সেই আদি অকৃত্রিম বিগ বেনের কাছে গিয়ে বসা, ওয়েস্টমিনস্টার ব্রিজ, হাউসেস অফ পার্লামেন্ট এবং বিগ বেন, একে দেখে যে কি একটা তৃপ্তি হয় তা সত্যি বলা যায় না। আশ্চর্য এই যে আমরা এটা রাত্রে কখনো দেখিনি। সত্যি রাত্রের রূপ দেখে মুগ্ধ হয়ে যেতে হয়। এর পরের দিন আমরা চলে গেলাম ন্যাশনাল গ্যালারি। ন্যাশনাল গ্যালারি হচ্ছে ব্রিটেনের সবচেয়ে বড় ছবির সংগ্রহালয়। ছবি মানে রেনেসাঁস যুগের প্রায় পুরোটা এবং তার পরের অনেকটা সময় এখানে ধরা পড়ে যাবে। কয়েকটা ছবি দেখা যাক, যেমন এটি তিশানের আঁকা, এটি রাফায়েলের আঁকা, এটি লিওনার্দো দা ভিঞ্চির অন্যতম শ্রেষ্ঠ কাজ ভার্জিন অফ দ্য রক্স। অসম্পূর্ণ হলেও এই ছবিটা মিকেলাঞ্জেলোর আঁকা। জিওভান্নি বেলিনি। আরেকটু পরে চলে আসি ক্লড মনে। পিয়ের অগস্ট রেনোয়া, পল সেজন এবং অবশ্যই
ভ্যান গখের অসংখ্য ছবি। সত্যি ন্যাশনাল গ্যালারি যে না দেখেছে তাকে বলে বোঝানো খুব কঠিন যে কি দারুণ একটা মিউজিয়াম এটা। ন্যাশনাল গ্যালারি ঠিক ট্রাফালগার স্কোয়ারের ওপরে, এখানে বসে থাকতেও দারুণ লাগে। সে আবার পরে আসা যাবে এখন। লন্ডন ট্রান্সপোর্ট মিউজিয়াম, ছোট্ট মিউজিয়াম কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানে দেখা যাবে প্রথম লন্ডনের আন্ডারগ্রাউন্ডের কোচ, কাঠের কোচ, এবং তার ইঞ্জিন মেট্রোপলিটন রেলওয়ের নাম্বার 23, এইগুলোই প্রথম মাটির তলায় যাওয়া আসা শুরু করেছিল। তখন এগুলি ছিল স্টিম ইঞ্জিন, ফলে খুবই একটা ধোঁয়াশা পরিস্থিতিতে প্যাসেঞ্জারদের পড়তে হতো। লন্ডনে একসময় ট্রামও চলতো, এবং আর 5টা ট্রামের মতোই তার শুরু হয়েছিল ঘোড়ায় দিয়ে। এই হলো তার বৈদ্যুতিক রূপ। ওকে দেখুন, লন্ডন ট্রান্সপোর্ট মিউজিয়াম খুব গুরুত্বপূর্ণ তার বাসের সংগ্রহের জন্য। বিশেষ করে এই বি টাইপ বাস খুবই, যাকে বলে, আইকনিক। আবার এই বি টাইপ বাসটা কিন্তু ব্যবহার হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধে মিলিটারি বাস হিসেবে। সব মিলিয়ে লন্ডন ট্রান্সপোর্ট মিউজিয়াম আমাদের একটুও হতাশ করেনি। খালি একটাই মুশকিল, এ ঢুকতে গেলে টিকিট লাগে এবং তার দাম খুব চড়া। সেইটা ব্রিটেনে প্রায় আর কোথাওই আমরা পাইনি। পরের দিন আমরা চলে গেলাম লন্ডনের একটা খুব প্রসিদ্ধ জায়গায়, যেটা অনেকের কাছেই খুব আকর্ষণের। এটা হচ্ছে লর্ডস স্টেডিয়াম। বেশ অনেকটা হেঁটে লর্ডস পর্যন্ত আমরা পৌঁছতে পারলাম। এটা হচ্ছে পৃথিবীর প্রাচীনতম ক্রিকেট স্টেডিয়াম। এটা তৈরি হয়েছিল 1787-তে থমাস লর্ড বলে একজনের দানে এবং তার জমিতেই। বিরাট স্টেডিয়াম, যদিও এর চেয়ে অনেক বড় স্টেডিয়াম কিন্তু বিদেশে দেশে আছে। এখানে 31,000 লোক বসতে পারেন। ঘুরে দেখলাম আমরা, একজন বৃদ্ধ ভদ্রলোক আমাদের পুরোটা গাইড করলেন। সেখানে আমরা দেখলাম বড় ক্রিকেটারদের ছবি, মাঠটার অনেক ডিটেইলড একটা গাইডেড ট্যুর। बदलते रह जा, तू खेल बदलते रह जा, तू ख्वाब देखते रह जा, तू ख्वाब देखते रह जा, हम ले जाएंगे। আর দুটো জিনিসের কথা বলতেই হয়। এক হচ্ছে এই প্রুডেন্সিয়াল কাপ, যে কাপটা 1983-তে কপিল দেব জয় করেছিলেন। কপিল দেবের নেতৃত্বে ভারতীয় টিম জয় করেছিল। এবং এই হচ্ছে সেই বারান্দা যেখানে সৌরভ গাঙ্গুলি 2003-এ নিজের জার্সি খুলে উড়িয়েছিলেন। সে দৃশ্য আর দেখালাম না, কারণ তার জন্য গাঙ্গুলিকেই ফাইন দিতে হয়েছিল। সব মিলিয়ে লর্ডস আমাদের খুব পছন্দ হয়েছে। এবার আমরা যে জায়গাটায় যাচ্ছি, এখানে কেউ যায় না, কিন্তু জায়গাটা একদিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। কেনসেল গ্রিন সেমেট্রি, একটা কবরস্থান,
তার এমনিতে যা জিনিসপত্র থাকা তা তো আছেই, সহস্র কবর, তার সঙ্গে এই কবরের তলায় শুয়ে রয়েছেন ডিটি, অর্থাৎ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। দ্বারকানাথ ঠাকুর 1848 লন্ডনেই মারা যান এবং তাকে এখানেই সমাধিস্থ করা হয়। অবাক লাগে, এত বড় শিল্পপতি, এত বড় একজন মানুষ, তার সমাধি দেখতে ঠাকুর পরিবারের প্রায় কেউই যাননি এক সত্যেন্দ্রনাথ ঠাকুর ছাড়া। এবং এক কোণে চুপ হয়ে সমাধিটি রয়েছে, সেখানে যে এত বড় একজন মানুষ শুয়ে রয়েছেন তা প্রায় কেউই জানেন না। তার সামনে আমি দেবেন্দ্রনাথের সুরারোপিত একটি গান গাইলাম। পরের দিন আমরা লন্ডনের বাইরে চলে গেলাম। আমরা ট্রেনে করে উপস্থিত হলাম কেমব্রিজ। কেমব্রিজ আপনারা সবাই জানেন পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়। আমরা এখানে অনেক কলেজ দেখলাম বাইরে থেকে, যথা কিংস কলেজ, ট্রিনিটি কলেজ, বা সেন্ট জনস কলেজ ইত্যাদি। কলেজগুলি তো প্রসিদ্ধ বটেই, সেই সঙ্গে তো স্থাপত্য এতই মনোরম এবং এতই দার্ঢ্যপূর্ণ, আমাদের খুব ভাল লাগলো। এছাড়া আমরা দেখলাম জুওলজিক্যাল মিউজিয়াম, যেখানে ডোডো পাখির কঙ্কাল রয়েছে। এবং অবশ্যই এখানকার ফিটজউইলিয়াম মিউজিয়াম, সেটি একটি বিরাট গ্যালারি। এছাড়াও স্থলপথে এবং জলপথে কেমব্রিজ যেটুকু দেখলাম, কেমব্রিজ সত্যি আমাদের কাছে একটা পোস্ট কার্ডের মতো মনে হলো। এত সুন্দর ছবির মতো একটা জায়গা, সেখানে এরকম একটা বিশ্ববিদ্যালয় আমাদের খুবই মুগ্ধ করেছে।
ব্রিটিশ রেলওয়ের ইতিহাসে আমরা দেখতে পাই যে পৃথিবীর রেলওয়ের অনেক কিছুই এখান থেকেই শুরু হয়েছিল। এর মধ্যে আমরা দেখতে পেয়েছি প্রথম ট্রেন যা প্যাসেঞ্জার ট্রেনে ছিল, প্রথম ট্রেন যা 100 মাইল গিয়েছিল, বা পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী স্টিম ইঞ্জিনও ব্রিটেনেই রয়েছে। এই বিরাট সংগ্রহের অনেকটাই রয়েছে এই ন্যাশনাল রেল মিউজিয়াম অফ ইয়র্কে। আমরা এখন সেগুলো দেখব। ইয়র্কের রেল মিউজিয়ামের এটা হচ্ছে গ্রেট হল। এর মধ্যে রয়েছে প্রচুর ইঞ্জিন, যেমন এইটা হচ্ছে অ্যাগেনোরিয়া, এখানকার সবচেয়ে প্রাচীন ইঞ্জিন, 1829 সালে তৈরি। এরই একটা ক্লাসের ইঞ্জিন গিয়েছিল আমেরিকায় প্রথম। এইটা হচ্ছে স্টিভেনসনের রকেট, যেটা পৃথিবীর দ্রুতগামী ট্রেনের একজন যোগ্য পূর্বসূরি। রয়েছে ফেস্টিনিয়গ রেলওয়ের 2 মুখওয়ালা ইঞ্জিন। ডাচেস অফ হ্যামিল্টন, যেটা ছিল একসময় লন্ডন, মিডল্যান্ড অ্যান্ড স্কটিশ রেলওয়ের সবচেয়ে দ্রুতগামী ইঞ্জিন। এবং অবশ্যই রয়েছে ম্যালার্ড, দ্য গ্রেট ম্যালার্ড, যেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী স্টিম ইঞ্জিন। 1938-এ 126 মাইল 1 ঘন্টায় এই রেকর্ড তৈরি করেছিল ম্যালার্ড, এবং এই রেকর্ড কোনো স্টিম ইঞ্জিন আজ অব্দি ভাঙতে পারেনি। তবে স্টিম ইঞ্জিন ছাড়াও এখানে ডিজেল ইঞ্জিন প্রচুর রয়েছে। আরো রয়েছে বুলেট ট্রেন জাপানের, রয়েছে ব্রিটিশ ইন্টারসিটি ক্লাস ইঞ্জিন, এবং ইউরোপের বিখ্যাত ইউরোস্টার, যেটা একসময় সারা ইউরোপকে বেঁধে ফেলেছিল। কাজেই সত্যি ইয়র্কে এসে যদি কোনো রেল পাগল পুরোপুরি পাগল হয়ে যায়, তাকে দোষ দেওয়া যায় না। ইয়র্ক শহরটা ঘুরে দেখলাম, সুন্দর শহর। একসময় পুরোটাই ছিল পাঁচিল দিয়ে ঘেরা। ইয়র্কিশ ফ্যামিলির যে সিট তা ছিল ইয়র্ক। কাজে আমরা চলে এলাম ইয়র্ক মিনস্টার বা ইয়র্কের চার্চে। ইয়র্কের আর্চ বিশপের আসন এবং ব্যাটল অফ রোজেসের অন্যতম পক্ষ অর্থাৎ ইয়র্কিশ ফ্যামিলির সদর এলাকা ছিল এই ইয়র্ক মিনস্টার। 13শ থেকে 15শ শতকে এই চার্চের নির্মাণ। আমরা ঘুরে দেখলাম ছবির মতো চার্চ, এবং তারপর এখান থেকে আমরা রওনা হলাম স্টেশন। এবং সেখান থেকে স্কটল্যান্ডের রাজধানী এডিনবারা। স্কটল্যান্ড, এডিনবারা। বেশ রাত করে আমরা এডিনবারায় পৌঁছলাম। পাহাড়ের মাথায় মুকুটের মতো বসে আছে এডিনবারা কাসল, এবং আরো সুন্দর সুন্দর সব বাড়ি।
কিন্তু শহরটা বেশ তখনই শুনশান। 7:30 এত শুনশান হয়ে যাবে ভাবিনি। কোনো মতে অন্ধকারের মধ্যে আমরা হোটেলে গেলাম, সেও এক বিচিত্র অভিজ্ঞতা। তবে তার কথা আপনারা আমাদের আত্মজীবনীতে পরে পড়ে নেবেন। এবার আমরা পরের দিন এডিনবরা দেখতে বেরোলাম। প্রথমেই একটা বাসে করে যাওয়া হলো স্কটিশ পার্লামেন্ট। দেখলাম ওয়াল্টার স্কটের মেমোরিয়াল, একটি বিরাট স্তম্ভ। আমরা গেলাম ন্যাশনাল মিউজিয়াম অফ স্কটল্যান্ড। এখানে প্রচুর জন্তু জানোয়ারের কঙ্কাল এবং স্টাফ দেখলাম। দেখলাম পূর্বে উল্লেখিত পাফিং বিলি ইঞ্জিনটির সহোদরা, যদিকে সহোদরা বলা যায়, ওয়াইলেম ডেলি। এছাড়াও মিউজিয়ামটি অনবদ্য বলাই বাহুল্য। তারপর আমরা কাসল অব্দি গেলাম। কাসলে ঢুকিনি, কিন্তু কাসলটা ভালো করেই দেখলাম। কাসল থেকে স্ট্রেট একটা রাস্তা চলে গেছে সেন্ট জাইলস চার্চ অব্দি। পাশে ব্যাগ পাইপ বাজছে। আমরা সেটা শুনতে শুনতে সেন্ট জাইলস চার্চ অব্দি এলাম এবং এভাবেই আমাদের প্রথম দিনের এডিনবরা শেষ হলো। পরের দিন আমরা একটা ট্যুর নিলাম, যেটা আমাদের হাইল্যান্ডসে নিয়ে যাবে। স্কটল্যান্ডের হাইল্যান্ড খুব সুন্দর, কুয়াশাচ্ছন্ন এবং সেই সঙ্গে ঠান্ডা হওয়ার জন্য বিখ্যাত এবং কুখ্যাত। কিন্তু আমরা কোনোই ঠান্ডা পেলাম না বলতে গেলেই চলে। খুব আরামে আমরা ঘুরে বেড়ালাম। স্কটিশ হাইল্যান্ডস দেখতে দেখতে গ্লেনকো পাসে আমরা কিছুক্ষণ দাঁড়ালাম। তারপর এলাম একটা ছোট্ট শহর ফোর্ট উইলিয়ামে। সেখানে কিছুক্ষণ থেকে আমরা চলে গেলাম গ্লেনফিনান ভায়াডাক্ট। Her green tartan waving o'er blue rock and fountain, and proudly she sings, looking over. গ্লেনফিনান ভায়াডাক্ট হচ্ছে একটা রেল ব্রিজ 1901-এ তৈরি, যা ছিল ওয়েস্ট হাইল্যান্ড রেলওয়ের অন্যতম প্রধান আকর্ষণ। এত উঁচু রেল ব্রিজ কমই আছে এবং পরে এটা লন্ডন, মিডল্যান্ড এবং স্কটিশ রেলওয়ের হাতে যায়। আমরা এখানে খুব আনন্দ করলাম। Her war steeds are prancing
trodden down in their path. The eyes of my sons, like their bright swords, are glancing, triumphantly riding through ruin and death. Bold hats and nodding plumes wave o'er their bloody tombs. Deep-eyed in gore is the green tartan's wave. Shivering are the ranks of steel, dire is the horseman's wheel. Victorious in battlefield, Scotland the brave. Bold hats and nodding plumes wave o'er their bloody tombs. Deep-eyed in gore is the green tartan's wave. Shivering are the ranks of steel, dire is the horseman's wheel. Victorious in battlefield, Scotland the তারপর brave. আবার ধীরে ধীরে এডিনবরা ফিরে এলাম। হাইল্যান্ডস ঠান্ডা দেয়নি, কিন্তু দিয়েছে একটা বিরাট স্মৃতি, যেটা আমরা সারা জীবন মনে রাখবো। এডিনবরা শহরটা খুব ভালো, কারণ এখান থেকে গ্লাসগো যাওয়ার ট্রেন পাওয়া যায়। এটা বলতে গ্লাসগোর লোকেরা খুব ভালোবাসে। কাজেই আমরা ধরলাম একটা ট্রেন এবং পৌঁছলাম গ্লাসগো। সেন্ট জর্জ স্কোয়ারে বসে আমি কিছুটা সময় কাটানোর পর একটা বাস নিলাম এবং শহরের নানা জায়গায় ঘুরে বেড়ালাম। আমরা গেলাম রিভারসাইড মিউজিয়াম, একটি বিরাট ট্রান্সপোর্ট গ্যালারি, যেটা সত্যি একটি অবিস্মরণীয় জিনিস। পাশেই রয়েছে একটি 16 শতকের জাহাজ, যা 19 শতকে স্প্যানিশ নেভিতেও কাজ করেছে এবং 1922-এ একে এখানে রাখা হয়েছে। এবং আরো অনেক কিছু দেখে আমাদের দিল খুশ হয়ে গেল। একটা বিরাট রামধনু দেখলাম, তাও আবার ডাবল। সুতরাং আমাদের গ্লাসগোর এখানটাতেও হতাশ হতে হয়নি। তারপর কিছুক্ষণ সেন্ট জর্জ স্কোয়ারে আর একটু কাটিয়ে আমরা এয়ারপোর্টের দিকে রওনা হলাম ব্রিস্টল যেতে। ব্রিস্টলে আমাদের আসার অন্যতম উদ্দেশ্য হচ্ছে রামমোহন রায়ের ঐতিহ্য খুঁজে বার করা। আমরা জানি রামমোহন রায় 1830-এ সম্রাট দ্বিতীয় আকবরের হয়ে কিছু দাবি দাওয়া জানাতে ইংল্যান্ডে এসেছিলেন এবং 1833-এ এই ইংল্যান্ডের ব্রিস্টলেই তিনি মারা যান। সুতরাং তার সমাধিটা আমরা দেখব। তখনও ইংল্যান্ডে ক্রিমেশনের রীতি অতটা প্রচলিত হয়নি, সুতরাং সমাধিই রয়েছে। প্রথম সমাধিটা অবশ্য এখানে ছিল না, সেটা ছিল মেরি কার্পেন্টারের বাড়িতে। পরে দ্বারকানাথ ঠাকুর রামমোহনের সমাধি এখানে আবার নতুন করে নির্মাণ করেন। এটি 36 সাইজে। আর্নসভেল সেমেট্রিতে গেলে এই সমাধি এখনো দেখতে পাওয়া যায় এবং সত্যি এর সামনে দাঁড়ালে যেন মাথাটা আপনিই নত হয়ে আসছিল। তারপর আমরা চলে গেলাম ব্রিস্টলের
মেন সিটি সেন্টারে। আমরা জানি যে এই একটি ট্রাস্ট আছে আর্নস্টভেলের, এবং এই ট্রাস্টটি ভারতীয় শিল্পী নিরঞ্জন প্রধানকে দিয়ে ব্রিস্টল শহরের একেবারে মাঝখানে রামমোহনের একটি মূর্তি বসিয়েছে। আশ্চর্য মূর্তিটি 1997-এ বসানো, এবং এতে ব্রিস্টলের লোকেদের যথেষ্ট আপত্তি ছিল যে একজন অব্রিস্টলিকে এখানে কেন মূর্তি হিসেবে পাওয়া যাবে। যাই হোক, আমরা মূর্তিটা দেখলাম, পাশেই ক্যাথিড্রাল, খুব ভালো লাগলো। এবং তারপর আমরা চলে গেলাম ব্রিস্টল আর্ট গ্যালারি। প্রত্যেকটা শহরে এরকম ছোট ছোট মিউজিয়াম আছে, ব্রিস্টল একটি খুবই ভালো। এখানে ব্রিক্স সাহেবের আঁকা রামমোহন রায়ের একটি বিরাট অয়েল পোর্ট্রেট রয়েছে, যে ছবিটা আমরা সবাই চিনি, সেই ছবিটা দেখলাম। এছাড়াও আরো অনেক কিছুই দেখার ছিল মিউজিয়ামে, ফলে এখানেও আমরা খুব খুশি হলাম। আমরা উইলিয়াম রোথেনস্টাইনের একটি ছবিও আবিষ্কার করলাম এখানে। সব মিলিয়ে রামমোহন মিশন হাইলি সাকসেসফুল। এটা হচ্ছে আমার ব্রিস্টলের সবচেয়ে পছন্দের জায়গা, ব্রিস্টল হারবার রেলওয়ে। বহু প্রাচীন এই হারবারে একটা রেলওয়ে ছিল, যা জিনিসপত্র লোডিং অ্যান্ড আনলোডিং এর পর এখান থেকে ওখান নিয়ে যেত। স্বাভাবিকভাবেই সেসব এখানে কমই হয় এখন, কিন্তু একটা স্টিম ইঞ্জিন এখনও নির্দিষ্ট একটি ট্র্যাকে যাওয়া আসা করে, যেটা আমার মতো রেলোৎসাহীদের পক্ষে খুব ভালো একটা জিনিস। ইঞ্জিনটি হচ্ছে প্যাকেট ক্লাসের 060 ইঞ্জিন, যেগুলি খুব গুরুত্বপূর্ণ ইঞ্জিন গ্রেট ওয়েস্টার্ন রেলওয়ের শান্টিং এর ইতিহাসে।
পাশেই ছিল এম শেড, সেখানে আমরা চমৎকার একটি ব্রিস্টল হারবারের ওপর মিউজিয়াম দেখলাম। ওই দূরে যে জাহাজটা দেখা যাচ্ছে, এটা তৈরি হয়েছিল 19 শতকে। এই জাহাজটার নাম হচ্ছে এসএস গ্রেট ব্রিটেন। এটাও ওই মিউজিয়ামেরই একটা শাখা বলা যেতে পারে, এবং এটি ছিল সে যুগের খুব উন্নত প্যাসেঞ্জার স্টিমশিপ, অর্থাৎ পালও ছিল, আবার চিমনি দিয়ে ধোঁয়াও বেরোতো। বিচিত্র একটা জাহাজ এবং সে যুগের খুব গুরুত্বপূর্ণ, সুতরাং একে দেখাটাও একটা ব্যাপার। এবার আমরা চলে এসেছি ক্লিফটন সাসপেনশন ব্রিজের ওপরে। এইটা হচ্ছে একটি ঝুলন্ত ব্রিজ যা তৈরি হয়েছে অ্যাভন নদীর ওপরে। এই অ্যাভনকে স্ট্র্যাটফোর্ড আপন অ্যাভন ভাবা ভুল হবে, কারণ অ্যাভন মানে শুধুই নদী, তাই সব অ্যাভনই নদী, কিন্তু সব নদী অ্যাভন নয়। যাই হোক, ব্রিজটি তৈরি হয়েছিল 21শে জুন 1831-এ। ব্রিজটি আমাদের খুবই ভালো লাগলো, এবং তারপর আমরা ধীরে ধীরে যেখানে মাথা গোঁজার সেখানে চলে গেলাম। করে স্টোনহেঞ্জ, এর কথা আমরা কে না জানি। পৃথিবীর সময় মাপার এবং সৌর ঘড়ির প্রথম একটা নিদর্শন। অনেকে এটাকে সূর্য মন্দিরও মনে করেন। অনেকগুলি 13 ফিট উঁচু পাথর, কোনোটা বা একটা আরেকটার ওপরে চাপানো, গোল করে সাজানো একটা বিরাট জায়গা জুড়ে, যেটার ফলে আমরা স্টোনহেঞ্জ দেখতে পাই। এই আশ্চর্য স্থাপত্যটি দেখতে তেমন কিছু নয়, কিন্তু এটা তৈরি হয়েছিল ব্রোঞ্জ এজে 8000 খ্রিস্টপূর্বাব্দ, অর্থাৎ আজ থেকে প্রায় 10,000 বছর আগে থেকে এর কথা আমরা জানতে পারি। এবং মন্দিরটি তৈরি হয়েছে অনুমান করা হয় প্রায় 5000 বছর আগে, 3100 খ্রিস্টপূর্বাব্দে ব্রোঞ্জ এজে। কাজেই আমরা ন্যাড়া চোখে কিছু বুঝতে না পারলেও স্টোনহেঞ্জের মাহাত্ম্য অসীম। সুতরাং এখানে ঘুরে আসাটা আমাদের পক্ষে খুব লাভজনক একটা অভিজ্ঞতা হলো।
কিন্তু যেটা লাভজনক হলো না সেটা হচ্ছে পরে আমাদের আরেকটা জায়গায় যাওয়ার ছিল, সেটা চক্করে হলো না। কাজেই আমরা আবার ব্রিস্টলে ফিরে এলাম। তবে আমি ছেড়ে দেওয়ার পাত্র নই, সুতরাং পরের দিন লন্ডন ফেরার পথেই আমরা উপস্থিত হলাম সুইন্ডেনে। সুইন্ডেনে গ্রেট ওয়েস্টার্ন রেলওয়ের সদর দপ্তর ছিল, সুতরাং এখানে একটি জিডব্লিউআর মিউজিয়ামও রয়েছে, সেটি আমায় দেখতেই হবে। আমরা গেলাম, খুব সুন্দর মিউজিয়াম। মাঝখানে রয়েছে একটি 4248 নাম্বারের ইঞ্জিন, ট্যাঙ্ক ইঞ্জিন, কিন্তু এখন সেটা ডিসম্যান্টল করে রাখা হয়েছে যাতে কিভাবে ইঞ্জিন তৈরি হয় তা আমরা জানতে পারি। গ্রেট ওয়েস্টার্ন রেলওয়ের তৈরি প্রথম ইঞ্জিনের রেপ্লিকা এখানে রয়েছে, দ্য নর্থ স্টার। তারপরে মোটামুটি প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে তাদের আবিষ্কার করা নানা গুরুত্বপূর্ণ লোকোমোটিভ এখানে রয়েছে, যথা কাসল ক্লাস, যথা কিং ক্লাস, যেমন এইটার নাম হচ্ছে কিং জর্জ দ্য ফিফথ, তখনকার রাজার নামে। এরম অনেক ইঞ্জিনই আছে এখানে, তবে আমার সবচেয়ে পছন্দ এই ইঞ্জিনটা। এটার নাম হচ্ছে সিটি অফ ট্রুডো। এই ইঞ্জিনটাই বলা হয় প্রথম 100 মাইল 1 ঘন্টায় গিয়েছিল, কিন্তু এটাও বলা হয় যে এর এই রেকর্ডটা কখনোই পাকাপাকিভাবে মাপা হয়নি, সুতরাং এই ক্রেডিটটা এর বোধহয় নয়। কিন্তু তাতে কি, সিটি অফ ট্রুডো দেখে আমি বেজায় খুশি। আর সত্যি আমি জিডব্লিউআর এর স্টিম নামক এই মিউজিয়ামটা দেখেও অত্যন্ত আনন্দিত। এবার আমরা লন্ডন ফিরে যাচ্ছি। পরের দিন আমাদের প্রথম কাজটি হচ্ছে ব্রিটিশ লাইব্রেরিতে ট্রেজার ট্যুর করা। এখানে আমরা প্রথমে দেখলাম কিংস লাইব্রেরি। এই কিংস কালেকশন ব্যাপারটা হচ্ছে জর্জ দ্য থার্ড তার দীর্ঘ শাসনে বিরাট একটা বইয়ের কালেকশন করেছিলেন। তার ছেলে জর্জ দ্য ফোর্থ ঠিক বুঝতে পারছেন না সেগুলো নিয়ে কী করবেন, সুতরাং তিনি এটা ব্রিটিশ লাইব্রেরিকে দিয়ে দিলেন। মাঝখানে একটা বিরাট উঁচু আলমারি, বেশ কয়েক তলা উঁচু আলমারি, সেখানে এই কিংস কালেকশন রয়েছে। ট্রেজার ট্যুরে আমরা এছাড়াও দেখলাম শেক্সপিয়ারের পোর্টফোলিও, লিওনার্দো দা ভিঞ্চির অরিজিনাল নোটবুকের পাতা, আসল ম্যাগনা কার্টা, অ্যালব্রেখট ডিউরেরের আঁকা ছবি এবং আরও অনেক ধর্মগ্রন্থ। সব মিলিয়ে ব্রিটিশ লাইব্রেরির ট্রেজার ট্যুর আমাদের খুব আনন্দ দিয়েছে। এর পরের যে জায়গাটায় আমি গেলাম সেখানে আমার বাবা মা যেতে পারেননি, তার কারণ একটাই, অত্যধিক প্রবেশ মূল্য। কিন্তু আমি নিজেই গিয়ে হতবাক। সেটা হচ্ছে সি লাইফ অ্যাকোয়ারিয়াম, ব্রিটেনের সব থেকে বড় অ্যাকোয়ারিয়াম।
এটা যে কি একটা অদ্ভুত জিনিস বলে বোঝানো খুব মুশকিল। বিরাট বিরাট সব জার, তাতে স্টারফিশ থেকে শুরু করে সব কিছু রয়েছে। দুটো জার আছে যেখানে অনেক রকমের মাছ রয়েছে এবং সেগুলো প্রায় এক একটা বাড়ির সমান বড়। যেমন এইটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা কচ্ছপ, একটা তিমির কঙ্কাল যেটাকে ঘিরে পুরো খাঁচাটা তৈরি। এইটাকে বলে স্টিংরে, এক ধরনের মাছ যেগুলো জলে সাঁতার কাটে এবং প্রচন্ড বৈদ্যুতিক ঝটকা দিতে পারে। আর একটা খাঁচা, এটাতে রয়েছে শুধু শার্ক। এই হলো আমার পা, আর এই যে নিচে শার্ক ঘুরে বেড়াচ্ছে। এটা হচ্ছে বুল শার্ক, বেশ বড় অথচ অতিকায় নয় এমন কিছু শার্ক। ক্লাউনফিশ এবং সি অ্যানিমন। এইটা হচ্ছে সি হর্স, সামুদ্রিক ঘোড়া, সিন্ধু ঘটক নয়, সামুদ্রিক ঘোড়া, যেটা নিয়ে সুকুমার রায়ের একটা চমৎকার লেখা রয়েছে। এবং যেটার কথা না বললেই নয়, যেখানে গিয়ে আমার নিজেরই ঠান্ডা লাগছিল এরম ভাবে করেছে, সেটা হচ্ছে পেঙ্গুইন, জেন্টু পেঙ্গুইনের সমাহার। বেশ কিছুটা বরফের ওপর তারা ল্যাগর ব্যাগর করে হেঁটে বেড়াচ্ছে, আবার শাঁ শাঁ করে জলের তলায় সাঁতারও কাটছে। বিরাট একটা অভিজ্ঞতা, এটা বলাই বাহুল্য। সব মিলিয়ে সি লাইফ দেখে আমি একেবারেই মুগ্ধ এবং অভিভূত। এটা সত্যি একটা আনফরগেটেবল মেমোরি। এবার আমরা চলে এলাম মাদাম তুসো। মারি তুসো বলে একজন ফরাসি শিল্পীর মোমের পুতুলের যে গ্যালারি, তার নাম মাদাম তুসো। মাদাম তুসোয় প্রচুর এরকম মূর্তি রয়েছে মোমের, যাদের আসল বলে ভুল হবে। যেমন এই শাহরুখ খান, রণবীর কাপুর, এর কথাতে কিছু বলার নেই, চার্লি চ্যাপলিন, ঋত্বিক রোশন, উইনস্টন চার্চিল, উইলিয়াম শেক্সপিয়ার, ওবামা, বাবা মা। ইনি হচ্ছেন মেরি কুইন অফ স্কটস। এবং তারপর কুইন এলিজাবেথ এবং তার বর প্রিন্স ফিলিপ। সত্যি মাদাম তুসোটা তাক লাগিয়ে দেওয়ার মতো একটা জিনিস বটে, যদি আমার ততটা ভালো লাগেনি।
মোমেন নয়, কিন্তু গর্ডন স্কোয়ারে আরেকজন পরিচিতের মূর্তি পাওয়া গেল। শেষ করেছ এমনি লীলা তব ফুরায়ে ফেলে আবার ভরেছ জীবন নব নব আমারে তুমি অশেষ করেছ এমনি লীলা তব। ব্রিটিশ মিউজিয়াম। ব্রিটিশরা একসময় পৃথিবীর বৃহত্তম সাম্রাজ্য তৈরি করায় তারা যেখান থেকে যা পেয়েছে পুরনো জিনিস, ভালো জিনিস নিয়ে চলে এসছে লন্ডনে। তারই প্রতিনিধি হলো এই ব্রিটিশ মিউজিয়াম। এখানে আমরা দেখলাম ইস্টার আইল্যান্ডসের মূর্তি, ভারতের প্রচুর জিনিস দেখলাম, রবীন্দ্রনাথের আঁকা একটি ছবি, গান্ধারের গোঁফওয়ালা বুদ্ধ মূর্তি, অর্ডার অফ দ্য স্টার অফ ইন্ডিয়া ইত্যাদি। দেখলাম অমরাবতীর স্তূপের কিছু অংশ। এছাড়াও ভারতের বাইরের কথা বলতে গেলে লুইস চেসম্যানের দাবার বোর্ড, বিখ্যাত অ্যাসিরিয়ার উইংড বুল, সাইপ্রাস এবং গ্রিসের পারথেননের আসল কিছু টুকরো এবং আরো অনেক কিছু। সব মিলে ব্রিটিশ মিউজিয়াম, মানছি ডাকাতদের মিউজিয়াম, কিন্তু তবু প্রিজার্ভেশনের ক্ষেত্রে যেটা বিরাট উঁচু স্তরে পৌঁছে গেছে তাতে তো সন্দেহ নেই। এই হচ্ছে বিখ্যাত টাওয়ার অফ লন্ডন, কুখ্যাতও বলা যায়। 1078 খ্রিস্টাব্দ থেকে শুরু করে এর নির্মাণ। এর প্রথম নির্মাতা ছিলেন উইলিয়াম দ্য কনকারার। তারপরেও 1190, 1285 এবং চতুর্দশ শতকের প্রচুর পুনর্নির্মাণ হয়েছে। এই পুরো দুর্গটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ব্রিটেনের রাজা এর মালিক এবং সমস্ত ধনরত্ন যা ব্রিটেন সারা পৃথিবী থেকে নিয়ে এসেছিল সেগুলি এখানে দেখতে পাওয়া যায়, এবং তার মধ্যে আমাদের কোহিনূরও রয়েছে, যদিও এবার আমরা ভেতরে যাইনি। এই ট্রেটার্স গেট বা বিশ্বাসঘাতকের দরজা হলো একটি কুখ্যাত দরজা, যেখানে সমস্ত অপরাধীদের নিয়ে যাওয়া হয়, এবং এখানে হেনরি দ্য এইথের যে কয়েকজন বউয়ের শিরচ্ছেদ হয়েছিল তারা সবাই এখান দিয়ে গেছেন, অ্যান বোলিন পর্যন্ত।
এই হচ্ছে টাওয়ার ব্রিজ। টাওয়ার অফ লন্ডনের ঠিক পাশে টেমসের ওপর দিয়ে একটি অপূর্ব সুন্দর ব্রিজ। এটি সাসপেনশন ব্রিজও বটে, আবার ব্যাসকিউল ব্রিজও বটে। তৈরি হয়েছিল 1886 থেকে 94 এর মধ্যে। এই টাওয়ার ব্রিজ লন্ডনের একটি আইকন। এর মাঝখানটি খুলেও যেতে পারে যাতে নদীর জাহাজ যেতে পারে। সব মিলিয়ে টাওয়ার ব্রিজ একটা খুব ঐতিহ্যবাহী জিনিস, যেটা লন্ডনের একটি প্রতীক বিশেষ। আমরা এখানে আগেও এসেছি, দ্বিতীয়বার এলাম, খুব ভালো লাগলো। এবার আমাদের শেষ দ্রষ্টব্য বিগ বেন থেকে হাঁটা দিলাম আমরা গ্রিন পার্কের মধ্যে দিয়ে বাকিংহাম প্যালেসের দিকে। মহারাজ চার্লস III এখন অস্ট্রেলিয়া ট্যুরে গেছেন, ফলে এখানে আড়ম্বর অনেক কম, কিন্তু অবাক হলাম ববি নেই দেখে। যাই হোক, প্রাসাদটা সুন্দর। সামনে রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। সব মিলিয়ে আমাদের এখানে ভালোই সময় কাটলো। পরের দিনটা আমাদের কেটেছিল ট্রাফালগার স্কোয়ারে বসে থেকে। তারপর আমরা রওনা হলাম প্লেন ধরতে ভারতবর্ষে ফিরে আসার জন্য। ব্রিটেনের দ্বিতীয়বারের সফর খুব ভালো লাগলো। অনেক কিছু শিখলাম, অনেক কিছু জানলাম, অনেক কিছু দেখলাম। এবার ঘরে ফেরার পালা।